হ্যালো গাইজ, তো আজকে এক্সপ্লেন করতে চলেছি একটা সেরা হরার সাসপেন্স থ্রিলার মুভি বিরুপাক্ষা। কাহিনী শুরু হয় 1979-এ। মাঝরাতে ভেঙ্কটেশ সেলাপতি নামের একটা ব্যক্তি কালো জাদু টাইপের কিছু করছিল, আর সেখানে একটা সার্কেল বানিয়েছিল যেখানে একটা মৃত বাচ্চার লাশ ছিল, আর পাশেই ওর প্যারালাইজ ওয়াইফ সেখানে বসেছিল। আর ভেঙ্কটা থেলাপতি কিছু মন্ত্রতন্ত্র করছিল। একটু পর ওর ওয়াইফ কাঁপতে শুরু করে আর ওর শরীরটা কুঁচকাতে শুরু করে, আর বাইরের পরিবেশেও কেমন একটা হালচাল দেখা যায়। তখনই গ্রামবাসীরা সেখানে চলে আসে, আর এখানকার দৃশ্য দেখে তো শকই হয়ে যায়। মাঝে একটা বাচ্চার লাশ পড়ে আছে আর ভেঙ্কটা কিছু মন্ত্রতন্ত্র করছে। তো গ্রামবাসীরা ভাবছিল যে ও কালো জাদু করেছে, আর ওর জন্যই গ্রামে একের পর এক বাচ্চা মারা যাচ্ছে। যার জন্য গ্রামবাসীরা ভেঙ্কটেশ সেলাপতি আর ওর ওয়াইফকে মারতে মারতে টেনে বাইরে নিয়ে আসে আর ওদের একটা গাছের সাথে বেঁধে দেয়। কিন্তু ভেঙ্কটা থেলাপতি তবুও মন্ত্র বলেই যাচ্ছিল। তো গ্রামবাসীরা গ্রামের ভালোর জন্য আর কালো জাদুকে নষ্ট করার জন্য ওদের জিন্দা জ্বালানোর সিদ্ধান্ত নেয়। ওদের একটা ছেলেও ছিল, আর গ্রামবাসীরা ওর সামনেই ওর বাবা মাকে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেয়। মরতে মরতে ওই মহিলা গ্রামবাসীদের অভিশাপ দেয় যে আজ থেকে 12 বছর পর পুরো গ্রামটা শ্মশান হয়ে যাবে। পরের দিন গ্রামের সবাই বলছিল যে ভেঙ্কটা থেলাপতির ছেলের শরীরেও ওর বাবার রক্ত আছে, আর সেও গ্রামের ক্ষতি করতে পারে। তাই গ্রামবাসীরা ওকেও মেরে ফেলতে চাইছিল। কিন্তু গ্রামের মুখিয়া হরিশ্চন্দ্র গ্রামের সবাইকে বুঝিয়ে ছেলেটাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে। তো আমরা দেখি যে ছেলেটার চোখে মুখেও ওর বাবা মার প্রতিশোধের আগুন জ্বল করছে, আর সেও কী সব মন্ত্র বিড়বিড় করছে। এরপর সিন বেশ কয়েক বছর পরের দেখানো হয়। সময়টা 1991। মাঝরাতে এক বয়স্ক ব্যক্তি ক্ষেতে পাহারা দেওয়ার জন্য ক্ষেতের পাশেই শুতে যাচ্ছিল, কিন্তু তখনই ক্ষেতে একটা কাক আসে। ওই কাকটার উপরেও কিছু তন্ত্রতন্ত্র করা হয়েছিল এমনটাই মনে হচ্ছিল, আর কাকটা জোরে জোরে কা কা করে ডাকতে থাকে। বয়স্ক ব্যক্তি তো কিছুই বুঝতে পারছিল না যে মাঝরাতে কাকটা এইভাবে কেন ডাকছে। আর দেখতে দেখতে সেখানে চারপাশের পরিবেশটা কেমন যেন ঝিম ধরা হয়ে যায়, একটা ভয়াবহ পরিবেশ। তখনই কাকটা এসে ওনার মাথায় অ্যাটাক করে, আর কিছুক্ষণ পরে মনে হচ্ছিল যে ওই ব্যক্তিটার উপরেও কেউ যেন বশ করেছে, আর সে উঠে সেখান থেকে কোথায় যেন চলে যায়। যাই হোক, এর এক সপ্তাহ পরে সিনেমার হিরো সূর্যা ওর মা আর ওর বন্ধুকে নিয়ে এই গ্রামের দিকেই আসছিল। আসলে এই গ্রামটা ছিল সূর্যার মায়ের জন্মস্থান, কিন্তু অনেক বছর আগে সেখান থেকে চলে গেছিল। আজ অনেক বছর পর গ্রামের পুজো উপলক্ষে আবার গ্রামে আসছে। যাই হোক, আসার সময় একটা কাক হঠাৎ মরে ওদের গাড়ির উপরে পড়ে। সূর্যার মা এটাকে অমঙ্গল বলছিল, কিন্তু সূর্যা এইসব কুসংস্কার মানত না। তাই সূর্যা কাকটাকে সাইডে রেখে গ্রামের দিকে রওনা দেয়। এদিকে গ্রামে এক পুরোহিত পুজোর তিথি দেখছিল। কয়েকদিন বাদে গ্রামে একটা বড় করে পুজো হবে, আর এখানকার গ্রামবাসীরা বাইবেল, কোরআন, গীতার মতো একটা গ্রন্থকে ফলো করে, যেটা অনেক বছর আগে গ্রামের পূর্বপুরুষরা লিখে গেছিল। গ্রামে কোনো প্রকার সমস্যা হলে গ্রামবাসীরা ওই গ্রন্থ দেখেই সমাধান বের করে। যাই হোক, এরপর সূর্যার মাস্তুতো দিদি পার্বতী দিদিদের বাড়িতে আসে। পার্বতী ওর হাজবেন্ড আর ছেলের সাথে একটা ছোট্ট বাড়িতে থাকে, আর পার্বতীর কানে কিছু একটা প্রবলেম ছিল, তো যার জন্য সে সবসময় মেডিসিন লাগাতো। যাই হোক, সন্ধ্যায় সূর্যা আর বন্ধু মিলে গ্রামের মজা নিচ্ছিল। তখনই ওরা দেখে যে একটা মেয়ে মুখে কাপড় বেঁধে মুরগি চুরি করতে এসছে। তখনই গ্রামের একজন ওই মেয়েটাকে দেখে ফেলে আর চোর চোর করে চিৎকার করতে থাকে, আর গ্রামবাসীরা বেরিয়ে পড়ে চোর ধরতে। ফাইনালি সূর্যা ওই মেয়েটাকে ধরে ফেলে, আর সূর্যা ওই মেয়েটাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, আর এখানে একটু রোমান্টিক সিন চলে। যাই হোক, পরের সিনে সূর্যারা গ্রামের মুখিয়া হরিশ্চন্দ্রদের বাড়িতে যায়। আসলে সূর্যার মায়ের কিছু জমি ছিল গ্রামে, সেই জমিগুলো গ্রামের স্কুল বানানোর জন্য লিখে দিতে গেছিল। আর এখানেই সূর্যা রাতের ওই চোরনি মেয়েটাকে আবার দেখে। ওর নাম হচ্ছে নন্দিনী, আর ও ছিল হরিশ্চন্দ্র প্রসাদেরই মেয়ে। তো সূর্যা ওর সাথে একটু মজা করে। কিছুক্ষণ বাদে একটা ডক্টর এসে নন্দিনীকে ইঞ্জেকশন করে। আসলে নন্দিনী ছোট থেকেই মির্গি রোগ ছিল, মানে হঠাৎ করে ওর কাঁপুনি উঠে যায় আর হাত পা কেমন যেন বেঁকে যায়। তাই ওকে প্রত্যেক সপ্তাহে ইঞ্জেকশন দিতে হয়, না হলে ওর প্রাণও যেতে পারে। যাই হোক, পরের সিনে ওই বয়স্ক ব্যক্তিটাকে আবার দেখানো হয়, যাকে আগের সপ্তাহে কাকে কেটেছিল। ও এতদিন জঙ্গলে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, আর ওর মুখেও কেমন যেন একটা পক্স হয়েছে। যাই হোক, পরের সিনে আমরা একটা কাপলকে দেখি, সুধা আর কুমার। ওরা চুপি চুপি প্রেম করছে, আর ওদের পাহারা দিচ্ছে নন্দিনী। আসলে সুধা ছিল নন্দিনীদের বাড়িতে যে কাজের মাসি আছে তার মেয়ে, আর কুমার হচ্ছে পাশের গ্রামের ছেলে। ও মেইনলি সুধার সাথে দেখা করার জন্যই গ্রামে আসে। তো এখানে সূর্যা নন্দিনীকে ইনডাইরেক্টলি প্রপোজ করে আর বলে, আমি আর আমার ভালোবাসা রেডি আছে, তুমি কবে জয়েন করবে বলো। তো নন্দিনীও বলে, তুমি তো বললে যে তুমি আর তোমার ভালোবাসা রেডি আছে, তাহলে আমি তোমাদের মাঝে ঢুকে কি করব, মানে ইনডাইরেক্টলি না করে দেয় আর কি। তো এখানে গ্রামের লোক কুমারের উপর সন্দেহ করতে পারে। তো সূর্যা বলে যে কুমার ওকে ওর রিলেটিভ হিসাবে আসতে দেবে, কিন্তু এর জন্য সুধাকে একটা কাজ করতে হবে, আর কাজটা হচ্ছে যে নন্দিনীকে ওর সাথে নিয়ে আসতে হবে। কিন্তু একদিন সুধা কুমারকে বলে যে ওর বাড়ির লোক ওর বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে, কিন্তু সুধা বলে বিয়ে করলেও কুমারকেই করবে, প্রয়োজন হলে সে পালিয়ে যাবে। কিছুদিন কেটে যায় আর গ্রামে পুজো শুরু হয়ে গেছিল, আর এখন সূর্যারা ফিরে যাবে।
যাওয়ার আগে সূর্যার মা ওদের বাড়িটা পার্বতীদের নামে লিখে দেয়, যাতে ওরা ছোট বাড়িটা ছেড়ে ওদের বাড়িতে গিয়ে ভালো মতো থাকতে পারে। যাই হোক, এরপর সূর্যা নন্দিনীকে ওদের বাড়িতে ছাড়তে যাচ্ছিল। যাওয়ার সময় সূর্যা নন্দিনীকে আবার প্রপোজ করে, কিন্তু নন্দিনী আবার মানা করে দেয়। আসলে নন্দিনীও সূর্যাকে মনে মনে ভালোবাসে, কিন্তু নন্দিনী ওর মাকে আর ওর নিজের গ্রামকেও খুব ভালোবাসে। আর ও যদি সূর্যাকে বিয়ে করে তাহলে গ্রাম ছেড়ে যেতে হবে, সেটাও মানতে পারছিল না। তো সূর্যাকে বলে যে ওরা যাওয়ার দিন পর্যন্ত ওর উত্তরের অপেক্ষায় থাকবে। কিছুদিন বাদে পুজোর দিন চলে আসে আর সবাই মিলে পুজোর আয়োজন করছিল। কিন্তু তখনই ক্ষেতের ওই বয়স্ক লোকটা অদ্ভুতভাবে মন্দিরের দিকে যেতে থাকে। গ্রামের সবাই তো ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, যে 1 সপ্তাহ থেকে নিখোঁজ ছিল সে এখন এই অবস্থায় কোথা থেকে আসলো। এরপর ওই ব্যক্তি মন্দিরে ঢুকে রক্ত বমি করতে শুরু করে আর সেখানেই মারা যায়। এটা দেখে গ্রামবাসীরা পুরো শক হয়ে যায়। এটা কি হলো? পুজোর আগেই এ কি অমঙ্গল হলো? ও মরলই বা কেন, আর মন্দিরে এসেই বা কেন মরল? তো পুজোর দিন এরকম অমঙ্গল দেখে পুরোহিত গ্রামের গ্রন্থটা বের করে এটার একটা সমাধান বের করে। আর সেটা হলো যে 8 দিনের জন্য গ্রামটাকে বন্ধ করতে হবে, যাতে কেউ গ্রামের বাইরে না যায় আর অন্য গ্রামের কেউ যাতে ভেতরেও না আসে। আর কিছু পুজো পাঠ করে গ্রামের চারপাশে একটা সার্কেল বানিয়ে গ্রামটাকে প্রোটেক্ট করতে হবে। আর যারা যারা গ্রামের বাইরের থেকে এসছে তাদের সন্ধ্যার মধ্যেই ফিরে যেতে বলে। আর মন্দিরেও তালা বন্ধ করা হয়। এরপর গ্রামের মুখিয়া গ্রামের যাদের যা যা রেশন দরকার ছিল সবাইকে ডেকে ডেকে দিয়ে দেয়, যাতে এই 8 দিনের জন্য কাউকে গ্রামের বাইরে যেতে না হয়। এরপর পুরোহিতরা গ্রাম রক্ষা করার জন্য পুজো পাঠ শুরু করে। আজ সূর্যাদেরও গ্রাম ছেড়ে যেতে হবে, কিন্তু সূর্যা যাওয়ার আগে একবার নন্দিনীর সাথে দেখা করতে চায়, ওর কাছ থেকে উত্তরটা জানতে চায়। অন্যদিকে নন্দিনীও সূর্যার কথা ভেবে আপসেট হচ্ছিল। কিন্তু নন্দিনী যখন সূর্যার কাছে যাচ্ছিল ওর হঠাৎ আবার মির্গি শুরু হয়, হাত পা কাঁপতে থাকে আর ঘরে রাখা মির্গির মেডিসিনগুলো মেঝেতে পড়ে ভেঙে যায়। কিছুক্ষণ পর নন্দিনীর বাবা হরিশচন্দ্র এইসব দেখে তাড়াতাড়ি ডক্টরকে কল করে, কিন্তু মেডিসিনগুলো সব নষ্ট হয়ে গেছে। তাই ডক্টর ক্লিনিকে কল করে ওর অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি মেডিসিন পাঠাতে বলে। কিছুক্ষণ পর সূর্যারা গ্রাম থেকে যাচ্ছিল। তো সূর্যা দেখে যে রাস্তায় একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। সূর্যা ওকে হেল্প করতে গেলে ও বলে, আমাকে হেল্প না করে মেডিসিনটা নন্দিনীকে দিয়ে এসো, না হলেও মারা যাবে। আসলে এই ছেলেটাই নন্দিনীর জন্য মেডিসিন নিয়ে যাচ্ছিল। তো সূর্যা তাড়াতাড়ি করে মেডিসিনটা নিয়ে যাচ্ছিল। অন্যদিকে পুরোহিতরা পুজো করে গ্রামের চারিদিকে সার্কেল বানাচ্ছিল। একবার সার্কেল বানানো হয়ে গেলে আর কেউ ভিতরে আসতে পারবে না। কিন্তু একদম শেষ মুহূর্তে সূর্যা গ্রামে প্রবেশ করে। এরপর নন্দিনীকে ইঞ্জেকশন দিলে নন্দিনী সুস্থ হয়। কিন্তু এখন সূর্যা 8 দিন পর্যন্ত গ্রামের বাইরে যেতে পারবে না। যাই হোক, সেদিন রাতে সুধা গ্রামবাসীদের থেকে লুকিয়ে লুকিয়ে কুমারের সাথে পালানোর জন্য গ্রামের বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে কুমার স্টেশনে সুধার জন্য ওয়েট করছিল। সুধা স্টেশনে পৌঁছলে ওদের মধ্যে কিছু রোমান্টিক কথাবার্তা হচ্ছিল। ঠিক তখনই একটা ট্রেন কুমারকে ধাক্কা মারে আর কুমার সেখানেই মারা যায়। সুধার তো হোশই উড়ে যায়, ও কি করবে কিছুই বুঝতে পারছিল না। যার উপর ভরসা করে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল সে আর নেই। কিছুতেই বিশ্বাস করতে পারছিল না ব্যাপারটা। সুধা একেবারে হতভম্ব হয়ে যায়। এরপর সুধা স্ট্রেঞ্জভাবে আবার গ্রামে ফিরে আসে আর গ্রামে পা রাখতেই গ্রামের সব আলোগুলো নিভে যায়। এরপর সুধা জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ মৌচাকে মুখ লাগিয়ে দেয় আর মৌমাছিগুলো সুধার পুরো মুখে কামড়াতে শুরু করে। আর সিনটা এখানেই কাট হয়। যাই হোক, পরের সিনে নন্দিনী সূর্যাকে বলে যে, তুমি কেন ফিরে এলে আমাকে বাঁচানোর জন্য? আমি আজ না হলে কাল তো মরেই যাব সূর্যা। আমি জানি না ভালোবাসার সাথে কিভাবে থাকতে হয়। আমি শুধু মায়ের স্মৃতি আঁকড়ে বেঁচে আছি। আমি গ্রাম ছেড়ে তোমার সাথে যেতে পারবো না, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আর নন্দিনী ওর মায়ের লকেটটা সূর্যাকে পরিয়ে দেয় আর বলে, ভেবে নিও আমি সব সময় তোমার সাথেই আছি। পরের সিনে পার্বতী যখন ওর ছেলেকে পড়াচ্ছিল পাশে জঙ্গল থেকে একটা আওয়াজ পায়। তো সেখানে গিয়ে দেখার জন্য পার্বতী সেদিকে যায়। সেখানে একজন বসে কান্না করছে আর একটা দা দিয়ে একটা কাঠের গুঁড়ির ওপর আঘাত করছে। তো পার্বতী ওনাকে ডাকলে দেখে যে সূরি। তো পার্বতী ওনাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, এভাবে কেন কান্না করছে। তখনই সূরি অদ্ভুতভাবে দা দিয়ে নিজের গলা কেটে দেয়। পার্বতী এইসব দেখে পুরো শক হয়ে যায়। চিৎকার করতে চাইছিল কিন্তু মুখ থেকে আওয়াজই বের হচ্ছিল না। এরপর যখন সে চিৎকার করে গ্রামবাসীরা ছুটে আসে। গ্রামবাসীরা ভাবছিল যে সূরির অনেক ধার দেনা ছিল, সেজন্য হয়তো সুইসাইড করেছে। যাই হোক, পরের দিন পার্বতীও কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। একদিনে সেলাই করছিল, হঠাৎ সেলাই বন্ধ করে সোজা রুমে যায় আর রুমে গিয়ে একটা সুই দিয়ে কানের এপার ওপার করে দেয়। পার্বতীর এইভাবে সুইসাইড করাতে গ্রামের সবাই কান্নাকাটি শুরু করে। সবাই ভাবছিল যে পার্বতী কানের যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কিন্তু গ্রামে একের পর একজন কেন এভাবে সুইসাইড করছে, এতে পুরোহিতের সন্দেহ হয় যে কেউ হয়তো নিয়ম ভঙ্গ করে গ্রামের বাইরে গেছে। তাই পুরোহিত গ্রামবাসীদের ডেকে বাড়ি বাড়ি গিয়ে চেক করতে বলে যে সবাই নিজের বাড়িতে আছে কিনা। এদিকে সুধার বাবা মা ভেবেছিল যে সুধার কুমারের ভেগে যাওয়ার ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে ওদের সম্মান নষ্ট হবে।
তাই তারা সুধার ভেঙে যাওয়ার ব্যাপারটা কাউকে জানায়নি। আর যখন গ্রামবাসীরা ওদের বাড়িতে চেক করতে যায় তখন গ্রামবাসীরা সুধার ব্যাপারে জিজ্ঞেস করলে বলে যে সুধা বাথরুমে স্নান করছে। যাই হোক, লাশগুলো জ্বালানোর জন্য ওরা তো গ্রামের বাইরে যেতে পারবে না, তাই ঠিক করে যে লাশগুলো গ্রামের যে পুরনো বাড়িটা আছে সেখানেই জ্বালানো হবে। আর যখন লাশগুলো জ্বালানোর জন্য নিয়ে যাওয়া হয় তখন সূর্যা খেয়াল করে যে পার্বতী ডান কানে আঘাত করেছে, কিন্তু পার্বতী তো বাঁ কানে প্রবলেম ছিল, তাহলে ডান কানে কেন আঘাত করলো? এতে সূর্যা সন্দেহ হয় যে এটা সুইসাইড হতে পারে না। অন্যদিকে এই গ্রামের বাইরে জঙ্গলে হঠাৎ একটা কাক মরে নিচে পড়ে যায়। এক সন্ন্যাসী ওই কাকটাকে স্পর্শ করে এই গ্রামের ব্যাপারে বুঝতে পারে, আর এই গ্রামের পাশে এসে বলে যে এই গ্রামে কালো ছায়া আছে, কেউ তন্ত্রমন্ত্র করেছে, আর বলে এই সার্কেলটাকে হাঁটাও, এক্ষুনি কিছু না করলে পুরো গ্রামটা শ্মশান হয়ে যাবে। তোমাদের এই সার্কেল তোমাদের আর রক্ষা করতে পারবে না, কিন্তু তোমরা যদি আমার সাথ দাও আমি এটা সমাধান বের করব। কিন্তু পূজারী সন্ন্যাসীকে আটকে দেয় আর বলে দাগ পার করো না, দাগ পার করলে নিয়ম ভঙ্গ হবে। তো সন্ন্যাসী বলে যে নিয়ম যদি ঠিকঠাক পালনই করা হতো তাহলে 4 জন কেন মারা গেল? তো হরিশ্চন্দ্র বলে যে 4 জন কোথায়, 2 জনই তো মারা গেছে। কেউ সন্ন্যাসীর উপর ভরসা করছিল না। তো সন্ন্যাসী বলে এভাবে মারা যাওয়ার একটা প্যাটার্ন আছে, একদিন তোমরা ঠিকই বুঝতে পারবে। এরপর সন্ন্যাসী উপরওয়ালার উপর ভরসা রেখে সেখান থেকে চলে যায়। এরপর গ্রামবাসীরা সেখান থেকে চলে গেলে সূর্যা ডক্টরকে বলে যে পার্বতী দিদি সুইসাইড করেনি, ওর তো বাঁ কানে প্রবলেম ছিল, তো ডান কানে সুই ঢুকিয়ে কেন সুইসাইড করলো? আমি এটার কারণ জেনেই ছাড়বো। এরপর সূর্যা আর ডক্টর মিলে ছানবিন শুরু করে যে পার্বতী আর সূরি কিভাবে মারা গেছিল। তো এক বুড়িমার কাছে জানতে পারে যে যেদিন সূরি মারা গেছিল সেদিন 4টার সময় সেখানে আসার কথা ছিল, কিন্তু আসেনি। তো এবার ওরা বুঝতে পারে যে বাড়ি থেকে এখানে আসার পথে কিছু একটা হয়েছিল। তো ওরা সেই রাস্তা দিয়ে যায়। ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা পচা পচা গন্ধ পাচ্ছিল। তো চারপাশ ভালো করে চেক করলে ওরা পাশের নালিতে একটা সাইকেল দেখতে পায়। এই সাইকেলটা ছিল সূরির। আর একটু ভালো করে এদিক ওদিক চেক করলে সূর্যা সেখানে সুধার লাশটাও দেখতে পায়। মৌমাছির কামড়ে ওর মুখটাই চেনা যাচ্ছিল না। সূর্যা সুধার ব্যাগ চেক করলে ওর ব্যাগে 2টা ট্রেনের টিকিট পায়, যেটাতে সূরি ডক্টরকে বলে যে সুধা নিশ্চয়ই গ্রামের বাইরে গেছিল কুমারের সাথে দেখা করার জন্য। এরপর সূরি যখন স্টেশনে কল করে সুধা আর কুমারের ব্যাপারে জিজ্ঞেস করে তো জানতে পারে যে সেদিন রাতে একটা কাপল স্টেশনে এসেছিল। ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু মেয়েটা কোথায় গেছে তার খোঁজ পাওয়া যায়নি। সূর্যা ওর এক বন্ধুকে হসপিটালে পাঠিয়ে কনফার্ম করে যে ওটা কুমারেরই লাশ ছিল। এটা শুনে সূর্যা সব বুঝে যায় ব্যাপারটা কি হচ্ছে, আর সন্ন্যাসীও সেদিন ঠিকই বলেছিল। তাই সূর্যা তাড়াতাড়ি পুরোহিতের কাছে আসে আর পুরোহিতকে সব বলে যে সুধা গ্রামের বাইরে গেছিল। সেদিন রাতে সুধা আবার ফিরে এসেছিল। তো কুমারকে মরতে সুধা দেখেছিল। তারপর সুধাকে যখন মৌমাছি কামড় দিচ্ছিল সূর্যকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে সুধা মারা গেছিল। সুধাকে মরতে দেখার পরের রাতে সূরি পার্বতী দিদির সামনে সুইসাইড করেছিল, আর এরপরে পার্বতী দিদিও সুইসাইড করেছে। মানে যেই অন্য কাউকে মরতে দেখছে পরের বার সে নিজেই মরে যাচ্ছে। মানে এরপর যে পার্বতী দিদিকে মরতে দেখেছে সে বিপদে আছে। তো পূজারী জিজ্ঞেস করে যে পার্বতী যখন মারা গেছিল সেটা কে দেখেছিল? তখনই সূর্যার মনে পড়ে সেদিন নন্দিনী পার্বতী দিদিদের বাড়িতে গেছিল, মানে এখন নন্দিনী বিপদে আছে। তো সূর্যা তাড়াতাড়ি নন্দিনীদের বাড়ির দিকে যায়। তো সূর্যা জানতে পারে যে নন্দিনী অদ্ভুতভাবে গ্রামের ওই পুরনো বাড়িটার দিকে যাচ্ছে। সূর্যা দৌড়ে দৌড়ে নন্দিনীর পেছনে যায়। নন্দিনী করে চিৎকার করলেও ওর কোনো সাড়া পাওয়া যায় না। আর ওই পুরনো বাড়িটার কুয়োর পাশে এসে দাঁড়ায় আর অদ্ভুতভাবে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। সূর্যা কোনোভাবে ওকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে। এখন নন্দিনীর আবার মির্গির ওঠে, আর সূর্যা এখন লক্ষ্য করে যে নন্দিনীর চোখও কেমন যেন জল জল করছে। যাই হোক, ডক্টর ওকে ইঞ্জেকশন দিয়ে সামলে নেয়। এখন পূজারী সবাইকে বলে যে এইসব কিছু ওই মহিলাটার অভিশাপের জন্যই হচ্ছে। সুধা বাইরে যাওয়ার জন্য ওই ঘরের খারাপ আত্মা আবার জেগে গেছে, আর এখন ওই আত্মা পুরো গ্রামটাকে শ্মশান বানিয়ে ছাড়বে। সূর্যা তো এইসবের কিছুই জানতো না। তো ডক্টরকে জিজ্ঞেস করে যে কোন মহিলা, কি হয়েছিল। ডক্টর সূরিকে বলে যে 12 বছর আগে গ্রামে একটা মহামারী ছড়িয়েছিল, যেটাতে ছোট বাচ্চারা মারা যাচ্ছিল। সে সময় ডক্টরের মেডিসিনও কোনো কাজ করছিল না। আর সেই সময় ভেঙ্কটাথেলাপতি ফ্যামিলি নিয়ে ওই বাড়িতে এসেছিল, যে বাড়িটা বর্তমানে বন্ধ পড়ে আছে, আর যেখানে ওই লাশগুলোকে পোড়ানো হয়েছিল। যাই হোক, একদিন ভেঙ্কটাথেলাপতি একটা বাচ্চা মেয়ের লাশ এনে কিছু কালো জাদু করছিল, মানে মুভির প্রথম সিনটা। গ্রামের লোকেরা এইসব দেখে ভেঙ্কটাথেলাপতি আর ওর ওয়াইফকে জিন্দা জ্বালিয়ে দিয়েছিল। আর এই ঘটনার পর থেকে ওই ঘর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। তো কিছু পূজারী মিলে পুজো পাঠ করে ওই ঘরটাকে তালা বন্ধ করে দেয়। তারপর থেকে ওখান থেকে আওয়াজ আসা বন্ধ হয়েছিল। তখন থেকে ওই ঘরটা বন্ধ আছে। এসব জানার পর সূর্যা ভেক্টরকে নিয়ে ওই পুরনো বাড়িটাতে যায়, কারণ সূর্যার মতে যেখানে প্রবলেমটা শুরু হয়েছে সেখানেই সমাধান পাওয়া যেতে পারে। সূর্যা সেখানে গিয়ে বুঝতে পারে যে রিসেন্টলি ঘরে কেউ এসেছিল, কারণ মনে হচ্ছিল যে কেউ সেখান থেকে বই সরিয়েছে। আর খুঁজতে খুঁজতে সেখানে ভেঙ্কটাথেলাপতির একটা ফ্যামিলি ফটো পায়। আর ভেঙ্কটাথেলাপতি একটা বইও লিখেছিল, একটা এক্সপেরিমেন্ট বই। মানুষ মারা যাওয়ার পর মানুষের অর্গান কিছু ঘন্টা পর্যন্ত ঠিক থাকে। তো
তো কিছু তন্ত্রমন্ত্রের সাহায্যে আত্মাকে আবার শরীরে প্রবেশ করানো যেতে পারে, মানে মানুষকে আবার বাঁচানো যেতে পারে। অন্যদিকে গ্রামবাসীরা সবাই ভয়ে আছে, কারণ এভাবে যদি একের পর একজন মারা যায় তাহলে তো গোটা গ্রামটাই শ্মশান হয়ে যাবে। তো পূজারী গ্রন্থ বের করে এটার একটা সমাধান বের করে, আর সেটা হলো যে নন্দিনীকে একটা 6 ফুট বাক্সের মধ্যে ভরতে হবে আর কিছু পুজো পাঠ করে ওকে জিন্দা জ্বালাতে হবে। আর সেই সময় যে বাঁচতে চায় তাকে রক্তদান করতে হবে, তাহলেই ওই খারাপ আত্মা নষ্ট হবে আর অভিশাপও কেটে যাবে। হরিশ্চন্দ্র প্রসাদ সবার কাছে কাকুতি মিনতি করে, কিন্তু গ্রামবাসীরা নিজের প্রাণ বাঁচানোর জন্য নন্দিনীকে নেয়ার জন্য এগিয়ে আসে। তখনই সূর্যা সেখানে চলে আসে আর ওদের পেটাতে শুরু করে আর বলে, আমি বেঁচে থাকতে কেউ নন্দিনীকে হাত লাগাতে পারবে না। আর বলে, আমাকে 8 ঘন্টা সময় দাও, আমি নন্দিনী আর গ্রামবাসী সবাইকে বাঁচিয়ে নেব। এতে পুরোহিত রাজি হয়। এরপর সূর্যা গাড়ি নিয়ে গ্রামের বাইরের দিকে যাচ্ছিল ভেঙ্কটাথেলাপতির ছেলেকে খুঁজতে, কারণ সূর্যা সন্দেহ হয়েছে যে গ্রামে যেসব কাণ্ডকীর্তি হচ্ছে এসবের পিছনে ওরই হাত আছে। কিন্তু তখনই পাশের গ্রামবাসীরা সূর্যাকে আটকানোর চেষ্টা করে, কারণ সূর্যা যদি গ্রামের বাইরে আসে তাহলে ওদের গ্রামের লোকও মারা যেতে পারে সেই ভয়ে। কিন্তু সূর্যা ওদের বাধা না মেনে বেরিয়ে যায় আর সেই অনাথ আশ্রমটাতে যায় যেখানে ভেঙ্কটাথেলাপতির ছেলে থাকতো। সেখানে সূর্যা জানতে পারে যে অনাথ আশ্রমটা 7 বছর আগে বন্ধ হয়ে গেছে। এরপর সূর্যা অনাথ আশ্রমের মালিকের সাথে দেখা করে ভেঙ্কটাথেলাপতির ছেলের সম্পর্কে জিজ্ঞেস করে। তো জানতে পারে যে ওর ছেলের নাম ছিল ভৈরবা। তো এখানে এক মহিলা বলে, ভৈরবা আর 5টা ছেলের মতো ছিল না, ও সবসময় কী সব মন্ত্র বিড়বিড় করতো। ওর বন্ধু বান্ধব সেরকম ছিল না, সবসময় কাকের সাথে খেলা করতো আর মাঝে মধ্যেই মাঝরাতে কোথায় যেন চলে যেত আর সকালবেলা আবার ফিরে আসতো। একদিন রাতে একজন ওকে বাইরে যেতে দেখেছিল। মাঝরাতে যখন ফিরে আসে তো আমার হাজব্যান্ড ওকে জিজ্ঞেস করেছিল যে সে কোথায় গেছিল। তখন ও কী সব মন্ত্র করেছিল যে আমার হাজব্যান্ড প্যারালাইজড হয়ে গেছিল। এরপর ও কোথায় গেছে আমরা জানি না। তো সূর্য জিজ্ঞেস করে যে ভৈরবা জঙ্গলের কোন দিকে যেত। তো জানতে পারে যে জঙ্গলের পশ্চিম দিকে। এরপর সূর্য ভৈরবাকে খোঁজার জন্য জঙ্গলের পশ্চিম দিকে যায়। তো সূর্য সেখানে কিছু সন্ন্যাসীকে দেখে, ওরাও কী সব মন্ত্রবন্ত্র করছিল। সন্ন্যাসী ওদের এলাকায় কাউকে ঢুকতে দেয় না। তো সূর্য যখন সেখানে যায় ওকে আটকানোর চেষ্টা করে। ওদের মধ্যে একজন সূর্যের উপর মন্ত্র প্রয়োগ করার চেষ্টা করছিল, কিন্তু সূর্যের উপর কোনো মন্ত্রতন্ত্র কাজ করছিল না। এরপর বাকি সন্ন্যাসীরা মিলে যখন সূর্যকে মারতে যাচ্ছিল ঠিক তখনই আরেকটা সন্ন্যাসী এসে ওদের আটকে দেয়। আর এই সন্ন্যাসীরাই সূর্যদের গ্রামের পাশে গেছিল। তো সূর্য সন্ন্যাসীকে গ্রামে যা যা হচ্ছে সব খুলে বলে। সব শোনার পর সন্ন্যাসী তো শক হয়ে যায়, কারণ এইসব তন্ত্রমন্ত্র সম্পর্কে সন্ন্যাসী শুধু শুনেছিল, কিন্তু কেউ এইসব বাস্তবে করছে তা কখনো ভাবতে পারেনি। আর সন্ন্যাসী জানতো যে এইসব তন্ত্রমন্ত্র করার জন্য একটা অন্ধকার জায়গার প্রয়োজন হয়, যেখানে না কোনো প্রকার আলো আসবে না কোনো হাওয়ার প্রবাহ থাকবে। এরপর সন্ন্যাসী সূর্যকে একটা গুহার ভেতরে নিয়ে যায়। তো এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছিল যে ভৈরবা এখানে মন্ত্রবিদ্যার প্রয়োগ করেছে, যেটাতে চোখের মাধ্যমে মৃত্যু ট্রান্সফার হয়। আর সূর্য এখানে একটা সাইন দেখে, যেটা ভেঙ্কটাথেলাপতির এক্সপেরিমেন্ট বইয়েও ছিল। আর সূর্যরা গুহার ভেতরে একটা গ্রন্থ দেখে, আর গ্রন্থটা দেখে ওরা শক হয়ে যায়। তো শকিং এটা ছিল যে এটা আসল গ্রন্থ ছিল, আর গ্রামে যে গ্রন্থটা পুরোহিতরা মেনে চলছিল সেটা নকল ছিল, মানে কেউ গ্রন্থটাকে পাল্টাপাল্টি করে দিয়েছে। সূর্য ওই গুহার ভিতরে একটা ব্যাগ দেখে, ব্যাগে কুমারের একটা আইডি ছিল। আইডিটা দেখে তো সূর্যার মাথায় ঘুরে যায়। কুমারের পুরো নাম ছিল ভৈরবা কুমার, মানে ভেঙ্কটাথেলাপতির ছেলে। আর সন্ন্যাসী সেখানে হাত রেখে দিব্য শক্তি দিয়ে দেখে যে এখানে কি কি হয়েছিল, আর বলে কুমার অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ও নিজে আত্মবলিদান দিয়েছিল। আর ওর আত্মা চোখের মাধ্যমে সুধা শরীরে ট্রান্সফার হয়েছিল। তারপর সূরি আর তারপরে পার্বতীর শরীরে গিয়ে ওদের সুইসাইড করতে বাধ্য করেছিল। কিন্তু এইসব কালো জাদু করে আত্মার পক্ষে গ্রামের বানানো ঠাকুরের সার্কেলটা পার করা সম্ভব না। তো সূর্য বলে যে কুমার সুধাকে প্রেমের জালে ফেলে সার্কেল পার করিয়েছিল, তারপরও সামনে সুইসাইড করে সুধার মাধ্যমে গ্রামে প্রবেশ করেছে। মানে ভৈরবের আত্মা চোখের মাধ্যমে সুধা সূরি পার্বতীর শরীরে গিয়ে ওদের সুইসাইড করতে বাধ্য করেছিল। আর এখন পুরো গ্রামের সামনে নন্দিনীকে জ্বালানো ভৈরবের একটা প্ল্যান, একসাথে পুরো গ্রামটাকে মারার। কিন্তু সন্ন্যাসী বলে গ্রামের কেউ ওকে হেল্প করছে আর ওকে দিয়ে এই গ্রন্থটা পাল্টাপাল্টি করিয়েছে, আর সেও গ্রামের ভেতরে থেকেই তন্ত্রবিদ্যার প্রয়োগ করছে গ্রামটাকে ধ্বংস করার জন্য। আর আমরা যদি ওকে খুঁজে আটকাতে পারি তাহলে এটা বন্ধ হতে পারে। কিন্তু কে সেই ব্যক্তি, সেটা একটা বড় প্রশ্ন। যাই হোক, অন্যদিকে গ্রামে সময় পেরিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা নন্দিনীকে বক্সে ভরতে যাচ্ছিল, আর এখন বেচারা হরিশ্চন্দ্র কিছুই করতে পারছিল না। গ্রামবাসীরা নন্দিনীকে বক্সে ভরে ওই পুরনো বাড়িটার দিকে নিয়ে যাচ্ছিল। এদিকে যখন সন্ন্যাসী আর সূরি গাড়ি করে ফিরছিল তখন সন্ন্যাসী সূর্যকে জিজ্ঞেস করে যে সন্ন্যাসীদের মন্ত্র তোমার উপর কাজ করছিল না কেন, তোমার মধ্যে কি এমন শক্তি আছে। তখনই ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। অন্যদিকে গ্রামবাসীরা নন্দিনীকে বাক্সে ভরে পুরনো বাড়িটায় নিয়ে গিয়ে পেটির চারপাশে একটা সার্কেল বানায়, আর সব গ্রামবাসী পুরোহিতের কথায় এক এক করে রক্তদান করতে শুরু করে, কারণ এটাই ওদের কাছে একমাত্র উপায় ছিল নিজেদের বাঁচানোর। এদিকে সূর্যরা ভাগ্যক্রমে বেঁচে গেছে, কিন্তু পাশের গ্রামের লোকেরা আবার সূর্যকে আটকানোর চেষ্টা করে।
তো সূর্যা সন্ন্যাসীকে বলে ওটা আমাকে আটকাতে আসছে, আপনি যান নন্দিনী আর গ্রামবাসীকে বাঁচান। তো সন্ন্যাসী গ্রামের দিকে চলে যায়। সূর্যা ওদের মেরে বোঝানোর চেষ্টা করে যে আমাকে গ্রামে যেতে দাও, আমি একটা সমাধান জানি, আমি সবাইকে বাঁচাতে চাইছি, কিন্তু কেউ ওর কোনো কথাই শোনে না। শেষে সূর্যা গাড়িটাকে ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে আসে। এরপর সূর্যা গ্রামে প্রবেশ করায় ওরা আর ভেতরে আসে না। ফাইনালি সূর্যা আসল গ্রন্থটা পুরোহিতকে দেখায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পুরো গ্রামটাই আত্মার বশে ছিল। সবার চোখ কেমন যেন সাদা হয়ে গেছিল, কারণ পুরো গ্রামটাই রক্তদান করেছিল ওই নকল গ্রন্থের মধ্যে। এখন সন্ন্যাসী সার্কেলের ভিতরে গিয়ে নন্দিনীকে বাইরে আনার চেষ্টা করছিল, কিন্তু সন্ন্যাসীর কাছে এত পাওয়ার ছিল না, যার জন্য সে সার্কেলের ভিতরে যেতে পারছিল না। আর কেউ যদি ভিতরে যাওয়ার চেষ্টা করে তাহলে পুড়ে ছাই হয়ে যাবে। তো সন্ন্যাসী সূর্যাকে বলে, সূর্যা এখন তোমাকেই ওই লোকটাকে খুঁজে বের করতে হবে, সেই একমাত্র এটা বন্ধ করতে পারবে। সূর্যা গ্রামবাসীদের দিকে তাকায় যে কে হতে পারে যে ভৈরবাকে হেল্প করছে। তো এখানে সূর্যা হরিশ্চন্দ্রকে না দেখে ওর উপর সন্দেহ হয়, কারণ ওর কাছে চাবিটা থাকতো, সাথে ও এখানেও নেই। তো সূর্যা হরিশ্চন্দ্রের বাড়িতে যায়। সূর্যা সেখানে একটা খুফিয়া রুম দেখতে পায়। অন্যদিকে সন্ন্যাসী ভৈরবের আত্মাকে নন্দিনীর শরীর থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু ভৈরবের আত্মা খুবই শক্তিশালী ছিল। এদিকে সূর্যা রুমের ভেতরে গেলে দেখে যে রুমে অনেকগুলো মুরগি মরে পড়ে আছে, মানে এই রুমেও তন্ত্রমন্ত্র করা হয়েছিল। আর সূর্যা এখানে ভেঙ্কটেশ সেনাপতিদের আরেকটা ফ্যামিলি ফটো দেখে, যেটাতে 4 জন ফ্যামিলি মেম্বার ছিল, মানে ভেঙ্কটেশ সেনাপতি, ওর ওয়াইফ আর ওর ছেলে তো ছিলই, সাথে আরেকজন ছিল। তো সূর্যা ছবিটা হরিশ্চন্দ্রকে দেখিয়ে জিজ্ঞেস করে যে এটা কে। তো হরিশ্চন্দ্র বলে যে অনেক বছর আগে যখন ভেঙ্কটেশ সেনাপতির বাড়িটা পুজো করে বন্ধ করা হচ্ছিল, তখন ওই বাড়ির থেকে কিছু আওয়াজ শুনতে পেয়েছিল। তো সেখানে গিয়ে দেখেছিল যে একটা বাচ্চা মেয়ে, গ্রামের লোক যদি জানতে পারে তাহলে ওকেও মেরে ফেলতে চাইবে। তো হরিশ্চন্দ্র ওই মেয়েটাকেই বাড়িতে এনে নন্দিনী নাম রেখেছিল আর মেয়ের মতোই বড় করেছিল। যাই হোক, হরিশ্চন্দ্র সূর্যাকে বলে যে গ্রামবাসীদের থেকে নন্দিনীকে বাঁচাতে, কিন্তু সূর্যা রেগে গিয়ে বলে আমাদের গ্রামবাসীকে নন্দিনীর থেকে না, বরং নন্দিনীর থেকে গ্রামবাসীকে বাঁচাতে হবে। আর বলে তুমি যাকে অনাথ আশ্রমে রেখে এসেছিলে, ভেঙ্কটেশ সেনাপতির ছেলে ভৈরবা, এইসবের মূলে আছে। আর যে গ্রামটাকে শেষ করার জন্য গ্রামের গ্রন্থটাকে পাল্টে দিয়েছিল সে আর কেউ না, বরং যাকে তুমি ছোট থেকে বড় করেছো, ভেঙ্কটেশ সেনাপতির মেয়ে নন্দিনী। এদিকে সন্ন্যাসী নন্দিনী আর ভৈরবকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ওর সামনে সন্ন্যাসী তন্ত্রমন্ত্র কোনো কিছু কাজ করছিল না। নন্দিনী আর ভৈরবা মন্ত্র পড়ে সেখানে একটা আগুনের সার্কেল বানায়, আর একটা কাকের মাধ্যমে পাশের গাছটাতে আগুন জ্বালিয়ে দেয়, যেই গাছটাতে ওদের বাবা মাকে জ্বালানো হয়েছিল। আর তন্ত্রমন্ত্র করে গ্রামবাসীদের আগুনের দিকে আকর্ষিত করছিল, মানে গ্রামবাসীরা নিজেরাই সুইসাইড করার জন্য আগুনের দিকে এগোচ্ছিল। সূর্যা এসে গ্রামবাসীদের আটকানোর চেষ্টা করে, কিন্তু ওরা উঠে আবার আগুনের দিকে এগোতে থাকে। এরপর সূর্যা নন্দিনীকে বলে যে তুমি ভুল করছো নন্দিনী, গ্রামবাসীরা কোনো ভুল করেনি, তোমার বাবাই ভুল করেছিল। নন্দিনী আর ভৈরবার আত্মা চিৎকার করে বলে আমার বাবা নির্দোষ, আমার বাবা কোনো ভুল করেনি, আমার বাবার সম্পর্কে বলার আগে ওনার সম্পর্কে কিছু জেনে তো নিতে। আর নন্দিনী সেদিন যা যা হয়েছিল সেটা বলে। আসলে ভেঙ্কটেশ সেনাপতির পরিবার খুবই হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ নন্দিনীর মা প্যারালাইজড হয়ে যায়। নন্দিনীর বাবা অনেক ডক্টর দেখিয়ে আয়ুর্বেদিক ট্রাই করেও কোনো লাভ হয় না। আর সেই সময় নন্দিনীর বাবা অথর্ব বেদের সম্পর্কে জেনেছিল, মানে ওই তন্ত্রমন্ত্র দিয়ে অনেক মিরাকল করা যেতে পারে। নন্দিনীর বাবা অথর্ব বেদের হেল্প নিয়ে সিদ্ধি লাভ করেছিল। আর নন্দিনীর বাবা অনেক তন্ত্রমন্ত্র পড়ে একটা লকেট বানিয়ে নন্দিনীর মায়ের গলায় পরিয়ে দিয়েছিল, যাতে নন্দিনীর মা সুস্থ হয়ে ওঠে। আর সেই লকেটটাই নন্দিনী সূর্যাকে পরিয়ে দিয়েছিল, যার জন্য সন্ন্যাসীদের মন্ত্রও ওর উপর কাজ করছিল না। যাই হোক, এরপর একদিন নন্দিনীর বাবা হসপিটালে গিয়ে রিসেন্টলি মরা একটা লাশ নিয়ে এসেছিল, কারণ কেউ মারা যাওয়ার পর শরীরের অর্গান কিছুক্ষণ পর্যন্ত জীবিত থাকে। তো ভেঙ্কটেশ সেনাপতি তন্ত্রমন্ত্র করে নন্দিনীর মায়ের আত্মাকে ওই মৃত শরীর প্রবেশ করতে চেয়েছিল, যাতে ওর মায়ের প্যারালাইসিসের সমস্যাটা আর না থাকে। তো এটাই হচ্ছিল ওদের বাড়িতে, কিন্তু গ্রামবাসীরা কিছু না জেনে বুঝেই নন্দিনীর বাবা মাকে জিন্দা জ্বালিয়ে দিয়েছিল। আর সেই সময় ওর বাবা মাকে চোখের সামনে জ্বলতে দেখে নন্দিনী অজ্ঞান হয়ে গেছিল। কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরেছিল। এরপর প্রায় 1 সপ্তাহ নন্দিনী ওই বাড়িতে একাই ছিল। তারপর হরিশ্চন্দ্র ওকে বাড়িতে নিয়ে গেছিল, কিন্তু নন্দিনী গ্রামবাসীদের সহ্যই করতে পারতো না, কারণ গ্রামবাসীরা ওর বাবা মাকে মেরেছে। তাই নন্দিনী ওর বাবা মার মৃত্যুর বদলা নিতে চায়। এরপর একদিন নন্দিনী আবার ওদের বাড়িতে গেছিল, আর সেখানেই নন্দিনী ভৈরবাকে দেখেছিল। আর তখনই ওরা ঠিক করে যে পুরো গ্রামটাকে শেষ করে দেবে। এরপর দুজন মিলে ওর বাবার বই থেকে তন্ত্রমন্ত্র শিখতে শুরু করে। এরপর নন্দিনী মন্দিরের গ্রন্থটার একটা ডুপ্লিকেট বানিয়ে পাল্টে দিয়েছিল, আর তারপরে শুরু হয়েছিল এই মরণ খেলা। এটা শোনার পর সূর্যা নন্দিনীকে বলে গ্রামবাসীরা যা করেছে সেটা ওদের ভুল ছিল, কিন্তু তোমরা জেনে বুঝেই ভুল করছো। এদের মধ্যে অনেকেই আছে যারা তোমার বাবা মাকে চেনেও না, জানেও না। আর যদি ওদেরকে মারতে চাও তাহলে সবার আগে আমাকে মারতে হবে, কিন্তু তুমি আমাকে মারতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো নন্দিনী। কিন্তু নন্দিনী বলতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি না। আর সেই সময় ভৈরবের আত্মা সূর্যাকে মারার চেষ্টা করছিল,
কিন্তু মারতে পারছিল না, কারণ ওই লকেটটা ওর কাছে ছিল, যেটা নন্দিনী সূর্যাকে পরিয়ে দিয়েছিল। যাই হোক, সূর্যা নন্দিনীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নন্দিনী কিছুই বুঝতে চায় না। শেষে সূর্যা কোনো পথ না পেয়ে চাকু দিয়ে নিজের পেটেই ঢুকিয়ে দেয়। তখন নন্দিনী ভালোবাসার টানে ওই সার্কেল থেকে বাইরে বেরিয়ে আসে, আর সূর্যাকে বলে ওর ভালোবাসায় আস্তে আস্তে সবাইকে মাফ করে দেবে। কিন্তু ভৈরবার আত্মা আবার মন্ত্র পড়তে শুরু করে, যেটাতে গ্রামবাসীরা আগুনে ঝাঁপিয়ে পড়ছিল। শেষে সূর্য আর কোনো রাস্তা না পেয়ে বুকে একরাশ কষ্ট নিয়ে ওই চাকুটা দিয়ে নন্দিনীকেই পিছন থেকে চাকু মেরে দেয়, কারণ যতক্ষণ নন্দিনী বেঁচে থাকবে ভৈরবাকে হারানো যাবে না। নন্দিনী মরতে মরতে সূর্যাকে কিস করে বলে, সূর্যা তোমাকে বাঁচতে হবে। আর নন্দিনী মারা যাওয়াতে ভৈরবার আত্মাও সেখান থেকে চলে যায়, আর গ্রামবাসীরাও বেঁচে যায়, আর এখন সব ঠিক হয়ে যায়। এখন মুভির এন্ডিং সিনে নন্দিনীর শেষ কাজ হচ্ছিল, যেখানে সূর্যা সবাইকে বলে যে এই সব কিছু শিক্ষার অভাবে হয়েছে, তাই ওরা যে বাড়িটাকে ভুতিয়া বাড়ি বানিয়েছিল সেটাকে একটা স্কুল বানানো উচিত। আর আমরা দেখি যে সূর্যার চোখও কেমন জল জল করছে, যেটাতে মনে হচ্ছে যে ওই লকেটের শক্তিগুলো সূর্যার শরীরে চলে এসছে। আর হতে পারে যেটা কোনো ভালো শক্তি, যেটা গ্রামবাসীদের রক্ষা করবে, অথবা এমনটাও হতে পারে যে নন্দিনী আর ভৈরবার আত্মাও শরীরে চলে এসছে, যে পুরো গ্রামটাকে শেষ করে দেবে। তোমার কি মনে হয় কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।